আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের আরেকটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো অ্যাকাউন্টিং ফর লিজ। সো আমরা এটার আজকে লেকচার 6-এ আসছি। চলো দেখুন ম্যাথটা কীভাবে হয়েছে। বড় ম্যাথ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। এখানে বলা হয়েছে এক্স কোম্পানি অ্যান্ড ওয়াই কোম্পানি সাইন এ লিজ এগ্রিমেন্ট অন 1 জানুয়ারি 2010 দ্যাট কলস ফর এক্স কোম্পানি টু লিজ এ মেশিন টু ওয়াই কোম্পানি। দ্য লিজ ই বিগিনিং 1 জানুয়ারি 2010। আচ্ছা, এরপরে বলছে দ্য টার্মস অ্যান্ড প্রভিশন অফ দ্য লিজ এগ্রিমেন্ট অ্যান্ড আদার পার্টিনেন্ট ডাটা আর এস ফলোস। আচ্ছা, এখানে কি বলছে দেখো, এক্স কোম্পানি আর ওয়াই কোম্পানি একটা লিজে সাইন হয়েছে। সাইন এগ্রিমেন্টে তারা মানে চুক্তিতে আবদ্ধ হয়েছে কত তারিখে? জানুয়ারি 1, 2010 সালে। এখন কে কার থেকে লিজ নিয়েছে দেখো, এক্স কোম্পানি টু লিজ এ মেশিন। এক্স কোম্পানি টু লিজ এ মেশিন মানে কি, এক্স কোম্পানি লিজ দিছে, একটা মেশিন লিজ দিছে কাকে? টু ওয়াই কোম্পানি, ওয়াই কোম্পানিকে। এক্স কোম্পানি একটা মেশিন কাকে লিজ দিছে? ওয়াই কোম্পানিকে। দ্য লিজ ই বিগিনিং 1 জানুয়ারি 2010, যেটা শুরু হয়েছে 1 জানুয়ারি 2010 সালে। এরপরে বলছে আরও অন্যান্য যে ঘটনাগুলো ঘটছে সেখানে নিচে দেওয়া আছে বা ফলো করতে বলছে। 1 নম্বরে বলছে দ্যাট দ্য টার্মস অফ দ্য লিজ ইজ 5 years অ্যান্ড দ্য লিজ এগ্রিমেন্ট ইজ নন ক্যান্সেলেবল, রিকোয়ারিং ইকুয়াল রেন্টাল পেমেন্টস অফ টাকা 51,963.24 অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার অ্যানুইটি ডিউ বেসিস। এখানে বলছে দ্য টার্মস অফ দ্য লিজ ইজ 5 years, তার মানে লিজের মেয়াদ কত বছর? 5 বছর। আমরা লিজের মেয়াদ পেলাম 5 বছরে। অ্যান্ড দ্য লিজ এগ্রিমেন্ট ইজ নন ক্যান্সেলেবল, এবং লিজে যে চুক্তিটা হয়েছে সেটা কি? নন ক্যান্সেলেবল। নন ক্যান্সেলেবল এটা কিসের বৈশিষ্ট্য? নন ক্যান্সেলেবল এটা কিসের বৈশিষ্ট্য? এটা হলো ক্যাপিটাল লিজের বৈশিষ্ট্য। তাহলে বুঝতে পারলাম আমরা এটা ক্যাপিটাল লিজ, অ্যান্ড ক্যাপিটাল লিজের বৈশিষ্ট্য হচ্ছে নন ক্যান্সেলেবল। ক্লিয়ার? এরপরে বলছে রিকোয়ারিং ইকুয়াল রেন্টাল পেমেন্টস। ইকুয়াল মানে কি? সমান রেন্টাল পেমেন্টস বা ভাড়া পরিশোধ কত করে? 51,963.24 টাকা অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার। প্রত্যেক বছরের শুরুতে কত টাকা করে তোমার রেন্টাল পেমেন্ট করবে বা কিস্তি দিবে? অ্যানুইটি ডিউ বেসিস বা কিস্তিতে, অর্থাৎ প্রতি বছরের শুরুতে কিস্তিতে কত করে দিবে? 51,963.24 টাকা করে। ওকে। এরপরে বলছে 2 নম্বরে দ্য মেশিন হ্যাজ ফেয়ার ভ্যালু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লিজ অফ টাকা টু 2 লাখ আর কি, অ্যান্ড অ্যান এস্টিমেটেড ইকোনমিক লাইফ অফ 5 year অ্যান্ড নো রেসিডুয়াল ভ্যালু। এখন আসো, তাহলে এটার ফেয়ার ভ্যালু হচ্ছে 2 লাখ বা 2 লাখ টাকা। ওকে, ফেয়ার ভ্যালু আমরা তাহলে কত পাইছি? এখানে 2 লাখ টাকা। আর ইকোনমিক লাইফ হচ্ছে 5 বছর। তাহলে এখানে একটা জিনিস দেখো, তোমার লিজের মেয়াদও 5 বছর, এরপরে হচ্ছে ইকোনমিক লাইফ মেশিনের মেয়াদও হচ্ছে 5 বছর, অ্যান্ড নো রেসিডুয়াল ভ্যালু, যেখানে কোনো রেসিডুয়াল ভ্যালু নাই। তাহলে আমরা পাইছি যে ক্যাপিটাল লিজের বৈশিষ্ট্য কি? একটা হচ্ছে নন ক্যান্সেলেবল, এরপরে হচ্ছে ইয়ের মেয়াদ হতে হবে 75%-এর বেশি, অর্থাৎ ইকোনমিক লাইফ বা লিজের হতে হবে 75%-এর বেশি। তাহলে দেখি এখানেও 5 বছর, এখানেও 5 বছর, তাহলে তো এটা 100%ই হয়। তাহলে এটা কিসের লিজ বা কিসের বৈশিষ্ট্য? ক্যাপিটাল লিজের বৈশিষ্ট্য। আমরা একটু পরে দেখবো এটা। চলো এরপরে আমরা পরের রিকোয়ারমেন্টসগুলো দেখি। 3 নম্বরে বলছে দ্য লিজ কোম্পানি পেজ অল এক্সিকিউটিভ কস্ট ডিরেক্টলি টু থার্ড পার্টিজ এক্সেপ্ট ফর দ্য প্রপার্টি ট্যাক্স অফ টাকা 4,000 পার ইয়ার হুইচ আর ইনক্লুডেড ইন দ্য অ্যানুয়াল পেমেন্টস টু দ্য লেজার। আচ্ছা, এখানে বলছে সকল এক্সিকিউটরি কস্ট। সকল এক্সিকিউটরি কস্ট কে বহন করবে? সকল এক্সিকিউটরি কস্ট কে বহন করবে? এখানে বলেই দিছে লিজ কোম্পানি বহন করবে। লিজ কোম্পানি মানে কি? এখানে এক্স কোম্পানি হচ্ছে লিজ, লেজার, আর ওয়াই কোম্পানি হচ্ছে লিজে। তাহলে এক্স কোম্পানি সকল এক্সিকিউটরি কস্ট বহন করবে, অ্যাকসেপ্ট মানে কি? ছাড়া। কি ছাড়া? প্রপার্টি ট্যাক্স। প্রপার্টি ট্যাক্স ছাড়া। এই 4,000 টাকা ব্যতীত যে কোনো ধরনের এক্সিকিউটরি কস্ট কে বহন করবে? লিজ কোম্পানি বা লেজার। এরপরে আসো হুইচ আর ইনক্লুডেড ইন দ্য অ্যানুয়াল পেমেন্টস। তার মানে এই যে 4,000 টাকা, এটা কিসের মধ্যে ইনক্লুডেড? এটা হচ্ছে অ্যানুয়াল পেমেন্টসের মধ্যে ইনক্লুডেড।
কিসের মধ্যে অ্যানুয়াল পেমেন্টস, আমরা যে বছরের শুরুতে যে 51,000 কত টাকা জানি ওই পেজে আছে এটা দিব, ওইটার মধ্যেই 4,000 টাকা ইনক্লুডেড। ওকে, এরপর 4 নম্বরে দেখো, দ্য লিস্ট কন্টেন্টস নো রিনিউয়াল অপশানস। লিজের কোনো রিনিউয়াল অপশান নাই, মানে এটা রিনিউ করতে পারবে না। অ্যান্ড দ্য মেশিন রিভার্স টু এক্স কোম্পানি, এবং মেশিনটি এক্স কোম্পানি বা লেজারকে রিভার্স করতে হবে, দিতে হবে। দ্য লেজার অ্যাট দ্য টার্মিনেশন অফ লিজ। আচ্ছা, এরপরে আসো 5 নম্বরে বলছে, দ্য লিজি কোম্পানিজ বোরোয়িং রেট ইজ 11% পার ইয়ার। লিজি কোম্পানি বোরোয়িং রেট অর্থাৎ যদি ঋণ করতো তাহলে 11% করে পার ইয়ার পাইতো বা দিত। এরপরে 6 নম্বরে বলছে, দ্য লিজি কোম্পানি ডেপ্রিসিয়েট অন স্ট্রেট লাইন বেসিস। তাহলে এটা হচ্ছে স্ট্রেট লাইন বেসিস বা সরলরৈখিক পদ্ধতিতে, সিমিলার টু আদার অ্যাসেট অফ দ্য সেম নেচার দ্যাট ইট ওনস। আচ্ছা, যাই হোক, 7 নম্বরে দেখো, দ্য লেজার কোম্পানি সেট দ্য অ্যানুয়াল রেন্টাল টু আর্ন এ রেট অফ রিটার্ন ইটস ইনভেস্টমেন্ট অফ 10% পার ইয়ার। তাহলে লেজার কোম্পানি কত পার্সেন্ট করছে? 10% পার ইয়ার। দিস ফ্যাক্ট ইজ নোন টু লিজি কোম্পানি। তার মানে এটা লিজি কোম্পানি জানে, লেজার কোম্পানি যে 10% দিছে সেটা লিজি কোম্পানি জানে 10% সুদে। তাহলে এখন কি সে 10% নিবে নাকি 11% নিবে বলো? লিজি কোম্পানি জানে যে লেজার কোম্পানি 10% সুদে দিবে আর কি, মেশিন লিজ দেবে। তাহলে সে কি এখন 11% যাবে? সে তো অলরেডি জানে লেজার কোম্পানি এটা সেট করছে 10%, তাহলে সে 10% দিয়ে আমাদের এই ম্যাথ করতে হবে। ক্লিয়ার? 11% আর এখানে কোনো ভ্যালু নেই। এখন আসলে ইকুয়েটে কি বলছে, মেনশন দ্য ক্রাইটেরিয়া দ্য লিজ মিটস টু বি ক্যাপিটাল লিজ। অর্থাৎ ক্যাপিটাল লিজের ক্রাইটেরিয়াগুলো কি সেগুলো এখানে বলছে করতে, মেনশন করতে। বি নাম্বার বলছে, শো দ্য জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ দ্য লিজি অ্যান্ড লেজার ফর 2010 অনলি। অর্থাৎ লিজি এবং লেজার বই, লিজির বই এবং লেজারের বইতে 2010 সালে, শুধুমাত্র 2010 সালে জার্নাল এন্ট্রি দিতে বলছে। সি নাম্বারে বলছে, শো দ্য অ্যামোর্টাইজেশন শিডিউল অফ দ্য লিজি ফর দ্য হোল পিরিয়ড। অ্যামোর্টাইজেশন শিডিউল বা কিস্তির যে আছে শিডিউলটা আছে সেটা তৈরি করতে বলছে। হোল পিরিয়ড মানে যে 5 বছর আছে মেয়াদ, ফুল 5 বছরের মেয়াদে আমাদের এটা দেখাতে হবে। ওকে, তাহলে এখন আসো এই নাম্বারে কি মেনশন দ্য ক্রাইটেরিয়া উল্লেখ করতে বলছে কিসের? ক্যাপিটাল লিজের। তো ক্যাপিটাল লিজের ক্রাইটেরিয়া কি? দিস ইজ এ ক্যাপিটাল লিজ অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। এগুলো হচ্ছে ক্যাপিটাল লিজের ক্রাইটেরিয়া, যেমন দ্য লিজ টার্ম ইজ গ্রেটার দেন 75% অফ দ্য ইকোনমিক লাইফ অফ লিজ অ্যাসেট। অর্থাৎ লিজ অ্যাসেটের মেয়াদ হবে কত 75% উপরে। গ্রেটার দেন মানে কি উপরে, 75%-এর উপরে এটার ভ্যালু থাকবে। ওকে, লিজড অ্যাসেট দ্যাট ইজ দ্য লিজ টার্ম ইজ 5 ডিভাইডেড বাই 5 ইন্টু 100। ওই যে আমাদের লিজের মেয়াদ কত বছর? 5 বছর। এরপরে ইকোনমিক লাইফ কয় বছর? মেশিনের মেয়াদ কত বছর? 5 বছর ইন্টু 100 দিলে 100% আসতেছে। তার মানে দেখো এটার ভ্যালু কিন্তু 75%-এর বেশি আসতেছে। 75% কিংবা এর বেশি থাকলে সেটা হচ্ছে ক্যাপিটাল লিজ। তাহলে এটা 100%ই আছে অফ দ্য ইকোনমিক লাইফ। তাহলে আমাদের এটা ক্যাপিটাল লিজের বৈশিষ্ট্য। এরপরে দেখো 2 নম্বরে, দ্য লিজ ইজ নন ক্যান্সেলেবল। এটা হচ্ছে নন ক্যান্সেলেবল লিজ, যেটাকে বাতিল করা যায় না বা অবাতিলযোগ্য। এরপরে দ্য লিজ হ্যাজ নো রিনিউয়াল অপশান। এটা কোনো রিনিউয়াল বা অপশান নাই বা করতে পারবে না, মেয়াদ শেষে নিতে পারবে না। ওকে, রিনিউ করতে পারবে না। তাহলে এখন আসো আমাদের এই নাম্বার গেল। বি নাম্বারে আমাদের কি বলছে দেখো, শো দ্য জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ দ্য লিজি অ্যান্ড লেজার অফ 2010 অনলি। 2010 এবং 11 সালে করতে জার্নাল এটা। এখন আসে যদি জার্নাল দিতে তাহলে অ্যাট ফার্স্ট আমাদের দেখতে হবে কোশ্চেনে কী দেওয়া আছে। কোশ্চেনে আমাদের ফেয়ার ভ্যালু দেওয়া আছে 2 লাখ টাকা। ভালোভাবে বোঝার ট্রাই করো। ফেয়ার ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে আমাদের কি বের করতে হবে? মিনিমাম লিজ পেমেন্ট বের করতে হবে বা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে। ফেয়ার ভ্যালু দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে। প্রেজেন্ট ভ্যালু নির্ণয় সূত্র কি? a ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই আই। এখানে তোমরা আই এর জায়গায় আরও লিখতে পারো, দুইটার মান একই বা দুইটা একই কথা। ইন্টু 1 প্লাস আই, এটা হচ্ছে আমাদের বিগিনিং। কিসের সূত্র এটা? প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির বিগিনিং সূত্র। বিগিনিং হলে আমাদের কি হয়?
বিগিনিং হলে জাস্ট এই যেটা এই সূত্রটার সাথে 1+i গুণ হবে। আর যদি বিগিনিং না বলা থাকে বা কিছু না বলা থাকে বা শেষে বলা থাকে তাহলে শুধুমাত্র এই সূত্রটুকু হবে, উইদাউট 1+i। বিগিনিং বললে আমাদের এটার সাথে 1+i গুণ হবে। ক্লিয়ার? এখন আসো, আমাদের কিন্তু এ মানে কি, এ মানে হচ্ছে কিস্তি। আমাদের কিন্তু কোশ্চেনে কিস্তি দেওয়া আছে যে বছরে কত। দেখো আমাদের, দেখো এখানে এই যে আমাদের ফেয়ার ভ্যালু দেওয়া আছে 2 লাখ। মনে রাখতে হবে ফেয়ার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালু দুইটার মধ্যে যেটা কম সেটা আমরা কিস্তি হিসেবে নিব, হিসেবে লিজের মূল্য হিসেবে নিব। ওকে, তাহলে এখন আমরা সেই জন্য ফেয়ার ভ্যালু যেহেতু দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করে দেখব কোনটা বড় কোনটা ছোট। যেটা ছোট সেটা আমরা নিব। ওকে, তাহলে এখন দেখো 5 বছর আমাদের এটার মেয়াদ। এরপরে কত, ইকুয়াল রেন্টাল পেমেন্ট, কিস্তি কত আমাদের, এই যে অ্যানুইটি কত 51,963.24। এখন এখানে কথা আছে, আমাদের কি 51,963.24 হবে না? কেন হবে না? কারণ এখানে আরেকটা কথা আছে যে তোমার এখানে 4,000 টাকা প্রপার্টি ট্যাক্স আছে, যার কারণে এই প্রপার্টি ট্যাক্স আমাদের ইনক্লুড করলে চলবে না। প্রপার্টি ট্যাক্স আলাদা করতে হবে এটা থেকে। অর্থাৎ এই প্রপার্টি ট্যাক্স বাদ দিয়ে তারপরে বাকি টাকাটার উপর আমাদের প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে। কি বলছি বুঝছো? এই প্রপার্টি ট্যাক্স আসবে না, এটা আমরা বাদ দেব। তাহলে এখন দেখো আমরা এখন প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি নির্ণয় করতেছি। এ মানে হচ্ছে তোমার কিস্তি। তো কিস্তি হলে এখন তোমার 51,963.24 থেকে আমরা 4,000 বাদ দিচ্ছি, বাদ দিলে থাকে 47,963.24। ওকে, তারপর 1-1 আমাদের পার্সেন্টেজ কত, ওই যে 10%। আমরা যেটা বললাম লিজ কোম্পানি সেট করছে, এই যে লেজর কোম্পানি যেটা সেট করছে বা লেজরে যেটা সেট করছে 10%, এবং এটা লিজি কোম্পানি জানে যে ও এটা সেট করছে, তাহলে সে 10% কমটাই তো দিবে সুদ নাকি। সো সে কম সুদে এখন এই যে 10% আসবে, আই জায়গায় 0.10। এরপরে মেয়াদ কত দিন, কত বছর, 5 বছর মেয়াদ হচ্ছে, লিজের মেয়াদ হচ্ছে 5 বছর, ডিভাইডেড বাই আয়ের মান কত 0.10। এরপরে ইন্টু 1+i এর মান কত 10% বা 0.10। এরপরে ক্যালকুলেশন করলে এটার মানও আসে 2 লাখ। তাহলে এখন কোনটা অ্যাকসেপ্ট করবা? তোমার ফেয়ার ভ্যালু দেওয়া আছে 2 লাখ, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 2 লাখ, তাহলে কোনটা অ্যাকসেপ্ট? এখন তুমি একটা অ্যাকসেপ্ট করলেই হবে, কারণ দুইটাই তো সমান। দুইটাই যেহেতু সমান, সো আমাদের এখন একটা নিলেই হয়েছে 2 লাখ টাকা। তাহলে আমরা মেশিনের মূল্য পেয়ে গেছি 2 লাখ টাকা। এখন আসো জার্নালের ক্ষেত্রে ভালোভাবে বোঝার ট্রাই করো। আমরা বছরের প্রথমে যখন জার্নাল দেবো এখানে বলছে প্রতি বছরের শুরুতে কিস্তি দেয়। মনে রাখতে হবে আমরা প্রথম যে কিস্তিটা দিব সেটার মধ্যে কোনো সুদ থাকবে না। আচ্ছা, আগে আমরা 1/1/2010 সালের এই যে জানুয়ারি 1 তারিখে যে মেশিনটা নিছে, লিজ নিছে, সেটার একটা জার্নাল দিতে হবে। মেশিন লিজ নিলে কী হয়, তুমি একটা মেশিন লিজ নিয়েছো, মেশিন নিলে তোমার কাছে সম্পদ গেছে, অর্থাৎ সম্পদ হলো 2 লাখ টাকা, মেশিন ডেবিট। আর তোমার দায় বাড়ছে, কী বাড়ছে, দায় বাড়ছে, যেহেতু তুমি লিজ নিয়েছো, লিজ লাইবিলিটি ক্রেডিট 2 লাখ টাকা। অর্থাৎ লিজ মেশিন ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট 2 লাখ টাকা। আমরা যে লিজের ইয়েটা আছে প্রথমে ফুল লিজের মূল্যর একটা জার্নাল দেব। সো মেশিন ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট, একদিকে সম্পদ বাড়বে আর একদিকে দায় বাড়বে 2 লাখ টাকা। এরপরে একই তারিখে দেখো 1/1/2010 একই তারিখে সে একটা কিস্তি পরিশোধ করছে। কত টাকা পরিশোধ করছে? 51,963.24। প্রত্যেক বছরে সমান পরিশোধ করছে, কিন্তু এটা মাথায় রাখবা। কিন্তু এর মধ্যে আবার যুক্ত আছে কি 4,000 টাকা প্রপার্টি ট্যাক্স আছে। এখানে বলেই দিছে, দেখো কোশ্চেনে, ইন দ্য অ্যানুয়াল পেমেন্টস ইজ হুইচ ইজ ইনক্লুডেড, যা ইনক্লুডেড বা অন্তর্ভুক্ত ইন দ্য অ্যানুয়াল পেমেন্টস, অ্যানুয়াল পেমেন্টসের মধ্যে বাৎসরিক যে টাকা দিবে সেটার মধ্যে এটা ইনক্লুডেড। কি, এই যে প্রপার্টি ট্যাক্স 4,000 টাকা। তাহলে আমরা এখন কি করব, এটা আলাদা করব লিজ লাইবিলিটি থেকে। কিভাবে, লিজ লাইবিলিটি কত 51,963.24 মাইনাস 4,000, তাহলে কত 47,963.24। এরপরে প্রপার্টি ট্যাক্স কত, প্রপার্টি ট্যাক্স হলো 4,000। হ্যাঁ, প্রপার্টি ট্যাক্স হলো 4,000। এরপরে হচ্ছে তোমার ক্যাশ ক্রেডিট হলো 51,963.24, কারণ এই দুইটা মিলেই তো তোমার 51,963.24 হয়েছে নাকি। তাহলে এখন দেখো তুমি একটা কিস্তি যখন পরিশোধ করবে তখন তোমার দায় কমবে না। মনে করে এই যে এখানে দায় বাড়ছে না, ক্রেডিট মানে কি দায় বাড়ছে,
ডেবিট মানে কি দায় কমছে, এই দুইটা হচ্ছে ডেবিট আর ক্যাশ হচ্ছে ক্রেডিট। তো তুমি যখন একটা কিস্তি পরিশোধ করবা তখন তোমার দায় কমবে, তুমি টাকা দিয়ে দিছো তোমার দায় কমবে। এর মধ্যে আবার প্রপার্টি ট্যাক্স আছে 4,000, এটার মধ্যে ইনক্লুডেড, তাহলে এটা বাদ দিছি, এটা আমাদের ডেবিট হবে, দুইটা মিলাই। এরপরে ক্যাশ ক্রেডিট হবে 51,963.24। তাহলে আমরা প্রথমে মেশিনের জন্য জার্নাল দিলাম, এরপরে ঠিক একই তারিখে সাথে সাথে একটা কিস্তি পরিশোধ করলাম। সাথে সাথে যে কিস্তি পরিশোধ করে এটার মধ্যে কোনো সুদ থাকে না, এটার মধ্যে কোনো ডেপ্রিসিয়েশন থাকে না। কি বলছি বুঝছো? কারণ তুমি আজকে মনে করো লিজ নিছো, আজকে একটা দিয়েছো 2 লাখ টাকা দিয়ে একটা লিজ নিছো, এখন 2 লাখ টাকা দিয়ে তুমি একটা মেশিন কিনছো আর বলছো যে ঠিক আছে আমি আপনাকে এখন 20,000 টাকা দেব, 20,000 নয় হলে 51,963 টাকা দিচ্ছি, একটা কিস্তি দিচ্ছি, এতে কি কোনো সুদ আছে? অন্তত বছর শেষ হলে তো তোমার সুদ দেবা নাকি? তাহলে বছরের শুরুতে আমাদের এই 2টা কাজ হচ্ছে আমরা দিলাম। এখন আমরা কি করব? এখন আমাদের ইন্টারেস্ট ধার্য করতে হবে। ইন্টারেস্ট কখন ধার্য করা হয়? 31 তারিখে বা বছরের শেষে। তাহলে দেখো 31/12/2010 সালে ইন্টারেস্ট ধার্য করব। ইন্টারেস্টের ধার্য সূত্রকে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। হ্যাঁ, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এখন এটা কীভাবে? ইন্টারেস্ট আমরা কিন্তু এখানে আমাদের যেহেতু কোশ্চেনে সরাসরি প্রথমে বলে নাই যে অ্যামোর্টাইজেশন শিডিউল করতে, সেজন্য আমরা করে নিই। অ্যামোর্টাইজেশন শিডিউল করা ছাড়াও কিন্তু করা যাবে, সেভাবে দেখো। আবার তোমরা চাইলে অ্যামোর্টাইজেশন শিডিউল করেও করতে পারো, আমরা আগের ম্যাথগুলো তো এটা দেখাইছিলাম। ওকে, তাহলে এখন দেখো ইন্টারেস্ট এক্সপেন্স কীভাবে বের করব? 2 লাখ মাইনাস ওই যে আমাদের ফার্স্ট বছরে, প্রথম বছরে আমরা যে ইয়েটা দিছি, কিস্তিটা পরিশোধ করছে, সেটা তো এখন আমাদের দায় কমে গেছে, তাহলে টোটাল দায় হচ্ছে 2 লাখ, একটা কিস্তি পরিশোধ করে দিছি, এটা মাইনাস করবো। এই দেখো এটা পরিশোধ করছি না, এই যে এটা আমরা এখন মাইনাস করে দেব। টোটাল হচ্ছে 2 লাখ টাকা দায়, এরপরে এটা আমরা পরিশোধ করছি প্রথম কিস্তিতে, তাহলে এটা মাইনাস হবে, তাহলে এটা মাইনাস করছি। এরপরে মাইনাস করার পরে বাকিটুকুর উপরে আমাদের 10% হবে। তাহলে 2 লাখ থেকে তুমি এটা মাইনাস করে বাকি টাকার উপর 10% করলে আসে 15,203.68। এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট পেয়েবল বা সুদ ধার্য করছে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। সুদ ধার্যের জার্নাল কি? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এটাও কিন্তু তোমার দায় বাড়ছে, যেহেতু তোমার সুদ জমা হয়েছে, এখন সুদও তোমার পরিশোধ করা লাগবে। এখন দেখো 31 তারিখে ঠিক একইভাবে আমাদের ডেপ্রিসিয়েশন দিতে হবে, ডেপ্রিসিয়েশনের জার্নাল দিতে হবে। ডেপ্রিসিয়েশনের জার্নাল কি? অলওয়েজ একটাই ডেপ্রিসিয়েশনের জার্নাল, সেটা হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ক্লিয়ার? তাহলে এটা আমরা কিভাবে করছি? ডেপ্রিসিয়েশনের যে আমরা বের করি কীভাবে? স্ট্রেট লাইন মেথডে। সূত্র কি? কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। তো কস্ট কত? কস্ট হচ্ছে 2 লাখ টাকা টোটাল, মেশিনের মূল্য 2 লাখ টাকা না, 2 লাখ টোটাল। এরপরে মাইনাস হচ্ছে সেলভেজ ভ্যালু। এটার মধ্যে সেলভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু নাই, বলছে নো রেসিডুয়াল ভ্যালু বা সেলভেজ ভ্যালু নাই, তার মানে 0। ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। ইউজফুল লাইফ কত? 5 বছর। তাহলে 2 লাখকে তুমি 5 দিয়ে ভাগ করলে পাবা 40,000। তাহলে ডেপ্রিসিয়েশন কত? 40,000। ডেপ্রিসিয়েশন কত তাহলে? 40,000 টাকা। এটা আমাদের অলওয়েজ একটাই জানা। তাহলে দেখো এটা আবার বোঝার ট্রাই করো। বছরের প্রথমে আমরা যখন মেশিন লিজ নিচ্ছি, তাহলে আমাদের কাছে সম্পদ আসছে আর দায় বাড়ছে 2 লাখ টাকা 1 তারিখ। এরপরে জানুয়ারি 1 তারিখে আমরা একটা কিস্তি পরিশোধ করছি, তাহলে আমাদের কিস্তি পরিশোধ করলে দায় কমবে, এরপরে নগদ টাকা কমবে, এর মধ্যে আবার প্রপার্টি ট্যাক্স আছে, এটা আমরা লিখলাম। এখন আমাদের সুদ ধার্য করতে হবে কখন? বছর শেষে 31/12/2010। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। সুদ ধার্য করছি কীভাবে? আমরা 2 লাখ টাকা হচ্ছে টোটাল দায়, এর মধ্যে একটা কিস্তি অলরেডি পরিশোধ করে দিয়েছি, তো এই পরিশোধ করার পরে এটা তো বাকিটুকু পুরো 10% করলে 15,203 টাকা। এরপরে ডেপ্রিসিয়েশন, আবার বছরের শেষে ডেপ্রিসিয়েশন নির্ধারণ করছে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 40,000 টাকা। এখন আসো, তোমরা যদি চাও এটা আমরা 1 তারিখে দিছি না, তোমরা চাইলে আমরা এটা বছরের 31 তারিখ মানে কি পরের বছরের 1 তারিখ, দুইটা একই কথা। তোমরা চাইলে এখানে 1/1/2011 দিতে পারো, 1/1/2011 দিলেও সমস্যা নেই, 31 তারিখ বা 1/1/2011 দিলেও নো প্রবলেম। তবে এইভাবে দিলে কি তোমার সুবিধা, কারণ আমাদের বছরের প্রথমে আমরা
কিস্তি জাবেদাদি পরিশোধ করে বছরের শেষে গিয়ে আমরা ইন্টারেস্ট ধার্য করে ডেপ্রিসিয়েশন ধার্য করে বছরের শেষে এভাবেও দিতে পারো, আবার তোমরা ওইভাবেও দিতে পারো। হ্যাঁ, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। চলো এখন তাহলে আমরা লিজের বইতে দিচ্ছি, এখন আসে লেজরের বইতে। বুকস অফ এক্স কোম্পানি, এক্স কোম্পানিকে লেজর জার্নাল এন্ট্রি। এখন আসে আচ্ছা, এখানে আমরা বেশি করে ফেলি, এত দরকার ছিল না। হ্যাঁ, অতিরঞ্জিত যেটাকে বলে, এটা এত বেশি প্রয়োজন নয়। তোমরা দেখো শুধু এটা, তুমি যদি এটা পারো তাহলে ওইটা পারবা। এটার বিপরীত কী হবে বলো তো? এটার বিপরীত এটা হচ্ছে তুমি লিজ নিছো, তুমি সম্পদ নিছো, আর ওইখানে হচ্ছে তুমি সম্পদ বিক্রি করছো। তুমি দুইজন হবা, একজন হচ্ছে তুমি সম্পদ নিবা ক্রেতা, আর এখানে হচ্ছে তুমি সম্পদ বিক্রি করবা, বা বিক্রি না মানে লিজ দেবা। তুমি লিজ দিলে তোমার কাছে নগদ টাকা আসবে। কি আসবে? নগদ টাকা। এখন যেহেতু প্রথমে আমাদের লিজ দিছি যে সেটা জার্নাল দিতে হবে, যেহেতু লিজ দিছি তার মানে আমাদের এখানে যদি হয় লিজ লায়াবিলিটি, তাহলে এখানে হবে লিজ রিসিভেবল, অর্থাৎ দেনাদার বৃদ্ধি পাবে। তুমি লিজ দিছো যেহেতু দেনাদার বৃদ্ধি পাবে। আর হলো মেশিন ক্রেডিট, বা এখানে কি আছে? লিজ মেশিন ক্রেডিট। তাহলে এখানে যদি হয় লিজ লায়াবিলিটি, ওইখানে হবে লিজ রিসিভেবল, আর বিপরীত হবে লিজ মেশিন। 2 লাখ টাকা তোমরা এর বাদ দাও, এখানে আমরা ফুলিয়ে দেখেছি আর কি, যে টোটাল কত সুদ দেওয়া লাগবে। এই দেখো 47,963.24 ইন্টু 5, তার মানে আমরা পুরো 5 বছরের সুদ একসাথে দেখাইছি। এটা না করলেও হয়, তোমরা সরাসরি এখানে কত দিবা দেখো, 2 লাখ দিবা, এত বেশি করার প্রয়োজন নাই। আর এখানে লিজ রিসিভেবল ডেবিট 2 লাখ, এরপরে মেশিন ক্রেডিট 2 লাখ, আর এই যে আনআর্নেড ইন্টারেস্ট রেভিনিউ এটারও প্রয়োজন নেই, এগুলো বেশি এত প্রয়োজন নেই। তাহলে আমরা এটা হচ্ছে আমরা লিজ দিছি, লিজ দিলে আমাদের কাছে দেনাদার বৃদ্ধি পাবে, তার মানে লিজ রিসিভেবল ডেবিট। আর হলো আমাদের কাছ থেকে সম্পদ চলে গেছে, মেশিন চলে গেছে, তাহলে মেশিন ক্রেডিট বা সম্পদ ক্রেডিট 2 লাখ টাকা। ওকে, আর এভাবে যদি তোমরা বুঝতে চাও তাহলে দেখো এইভাবে বোঝাই দিচ্ছি। লিজ রিসিভেবল ডেবিট হচ্ছে টোটাল কত, আমাদের টোটাল 5 বছরের লিজ দিয়েছি। হ্যাঁ, তাহলে প্রত্যেক বছর আমরা কত টাকা অ্যানুইটি বা কিস্তি দিচ্ছি? 47,963.24 উইদাউট প্রপার্টি ট্যাক্স, 4,000 টাকা বাদ দিয়ে এটা। তো কয় বছরের জন্য? 5 বছরের জন্য। তো 5 বছর দিলে কত হয়? 2,39,816 টাকা। হ্যাঁ, 2,39,816। এখন আমাদের লিজের টাকা হচ্ছে কত? 2 লাখ টাকা। তাহলে 39,816 আমাদের কি? আনআর্নেড ইন্টারেস্ট রেভিনিউ। আনআর্নেড ইন্টারেস্ট রেভিনিউ 39,816 না, কারণ আমাদের লিজের টাকাই তো হচ্ছে তোমার মাত্র 2 লাখ টাকা। আর বেশি টাকাটা হচ্ছে আমাদের আনআর্নেড বা অনুপার্জিত আয়, 39,816 টাকা। সো লিজ রিসিভেবল ডেবিট, মেশিন ক্রেডিট, এরপরে আনআর্নেড ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। সো আমার মতে তোমরা এটা না ফলো করলেও তোমরা সরাসরি এটার মতো করবে, এখানে 2 লাখ ওইখানে 2 লাখ, এটার উল্টা জাস্ট এটা। তাহলে আশা করছি এটা বুঝতে পারছো। এটা হচ্ছে 1/1/2010। ঠিক একইভাবে 1/1/2010 এখানে রিসিভেবল মানে দেনাদার বৃদ্ধি পাইছে। এখন তুমি টাকা পেয়ে গেছো, দেখো এটার সাথে যদি রিলেট করি, এখানে কী হয়েছে? তুমি টাকা দিছো, তোমার কাছ থেকে টাকা চলে গেছে। হ্যাঁ, কারণ এটা তুমি লিজই, তুমি যখন সম্পদ নিয়েছো তখন তুমি টাকা দিতে হয়েছে, একটা কিস্তি পরিশোধ করছো। আর এখানে হচ্ছে তুমি কিস্তির টাকা পাইছো, যেহেতু এখানে তুমি লেজর, তার মানে তুমি কিস্তির টাকা পাইছো। কিস্তির টাকা পাইলে কি তোমার কাছে ক্যাশ আসছে ডেবিট, কত? টোটাল আসছে কিন্তু 51,963.24 টাকা। এর মধ্যে লিজ রিসিভেবল দেনাদার কত? দেনাদার এখন ক্রেডিট হবে, কারণ দেনাদার থেকে তুমি পাইছো না, তো দেনাদার কমে গেছে, একটা সম্পদ কমে গেছে। তাহলে ক্যাশ ডেবিট, লিজ রিসিভেবল ক্রেডিট, এরপরে হচ্ছে প্রপার্টি ট্যাক্স ক্রেডিট 4,000 টাকা। দেখো এটার উল্টা, জাস্ট এটার উল্টা। এখানে লিজ লাইবিলিটি হয়েছে, ওইখানে হবে লিজ রিসিভেবল। লাইবিলিটির বিপরীত কি? রিসিভেবল, দেনাদার। লাইবিলিটি মানে চলতি দেয়। প্রপার্টি ট্যাক্স এখানে ডেবিট হয়েছে, ওইখানে ক্রেডিট হবে। এরপর ক্যাশ এখানে ক্রেডিট হয়েছে, ওইখানে ডেবিট হবে যখন তুমি লিজর হবা বা তুমি সম্পদ লিজ দিবা, তোমার কাছে টাকা আসবে। ক্লিয়ার? তাহলে জাস্ট এটা উল্টা, এইভাবেই ইয়ে করে করবা, তাহলে দেখবে ইজি লাগবে। তাহলে ওইখানে এই দুইটা আমাদের কী হয়েছে? ক্রেডিট হয়েছে। ওইখানে জাস্ট লিজ রিসিভেবল জায়গায় পেয়েবল হয়েছে, এখানে রিসিভেবল। তো এখন তোমার এখানে সম্পদ বাড়ছে, সেই জন্য ক্যাশ দেবে, তুমি টাকা পাইছো লিজ দেওয়ার কারণে, একটা কিস্তি পাইছো। এরপরে দেখো তাহলে 1 তারিখ গেল। এখন বছরের শেষে আমাদের কী নির্ণয় করতে হবে? ইন্টারেস্ট। এখন তুমি আগে হয়েছে তুমি ইন্টারেস্ট ধার্য করছো কী জন্যে?
তুমি ইন্টারেস্ট পাবে। এখন হচ্ছে না, তুমি ইন্টারেস্ট দেওয়া লাগবে, মানে দায় বাড়ছে ওইখানে। তুমি যখন লিজি হইছো তখন ইন্টারেস্ট তোমার দেওয়া লাগবে। কিন্তু এখন যখন তুমি লেজার হইছো তখন ইন্টারেস্ট তুমি পাবে। কি ইন্টারেস্ট দেনাদার বা তোমার প্রাপ্য হিসাব, তুমি ইন্টারেস্ট সুদ প্রাপ্য আর কি, প্রাপ্য সুদ তুমি এখন সুদ পাবে। তাহলে এখানে দেখি আনআর্নেড ইন্টারেস্ট রেভিনিউ না লিখে তোমরা লিখবা হলো ইন্টারেস্ট রিসিভেবল লিখবা। কি লিখবা? ইন্টারেস্ট রিসিভেবল লিখবা। আমি যদি এখানে দিই রিসিভেবল, ইন্টারেস্ট রিসিভেবল দিবা। হ্যাঁ দেখো এটার সাথে রিলেট করো। আমরা এখানে ইন্টারেস্ট এক্সপেন্স দিছি যখন লিজের বইতে, ইন্টারেস্ট এক্সপেন্স ইন্টারেস্ট পেয়েবল। আর এখানে কী হবে, পেয়েবলের জায়গায় এখানে ক্রেডিট হয়েছে, এখানে তখন ডেবিট হয়ে যাবে। কী হবে তার বিপরীত? ইন্টারেস্ট রিসিভেবল। তাহলে এখানে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, আর হলো ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, আয় ক্রেডিট। অর্থাৎ তোমার দেনাদার বৃদ্ধি পেয়েছে, আবার আয়ও বৃদ্ধি পেয়েছে, যেহেতু তুমি সুদের টাকা পাবা। ওকে, তাহলে দেখো টাকা কিন্তু একে 15,203.68, 15,203.68। ক্লিয়ার? এটা 31 তারিখ। তো 31 তারিখে আমাদের এখন আর কিছু আছে? আর কিছু কিন্তু নাই। ডেপ্রিসিয়েশনের জার্নাল কিন্তু লেজারের বইতে দেওয়া যাবে না, কারণ লেজারের বইতে যে সম্পদ ব্যবহার করবে সে ডেপ্রিসিয়েশন বহন করবে। এখন সম্পদ নিচে তো হলো লেজি, ওয়াই কোম্পানি সম্পদ নিছে, তাহলে সম্পদ যে নিছে সে ডেপ্রিসিয়েশন বহন করবে, অবশ্যই বহন করবে। আর তুমি তো লিজ দিছো বা আমি লিজ দিছি, আমি হচ্ছি লেজর, আমি কেন ডেপ্রিসিয়েশন বহন করবো? সম্পদ কি আমার কাছে আছে? নাই। তো এখানে আর লেজরের ডেপ্রিসিয়েশনের জার্নাল হবে না। এখানেই হচ্ছে আমাদের শেষ। 2010 সাল, শুধু বলছে 2010 সালে। এটা হচ্ছে 2010 সালের, এটা হচ্ছে 2010 সাল। দুইটা বই ভালোভাবে বুঝতে পারছো আশা করছি। না বুঝলে অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করতে হবে। দেখো, না বোঝার কোনো অপশন নাই। ঠান্ডা মাথায় বোঝার ট্রাই করো, এই ম্যাথ কিন্তু পরীক্ষায় আসবে, এরকমভাবে কেউ বোঝাবে না। এখন আসো, সি নাম্বার আমাদের কি বলছে? সি নাম্বার বলছে শো দ্য অ্যামোর্টাইজেশন শিডিউল। অ্যামোর্টাইজেশন শিডিউল একদমই ইজি। লিজি ফর হোল পিরিয়ড, 5 বছরের জন্য। অ্যামোর্টাইজেশন শিডিউল কী হবে? এর আগেও করেছি, তারপরে দেখা দিচ্ছে। দেখো, ওয়াই কোম্পানি লিজে অ্যামোর্টাইজেশন শিডিউল, ডেট, বিগিনিং ব্যালেন্স, অ্যানুয়াল পেমেন্ট উইদাউট প্রপার্টি ট্যাক্স। উইদাউট প্রপার্টি ট্যাক্স মনে রাখবা, ম্যাথের মধ্যে প্রপার্টি ট্যাক্স আসবে না এখানে। এরপরে ইন্টারেস্ট, এরপর হচ্ছে রিডাকশান অফ লিজ লাইবিলিটি, এরপরে লিজ লাইবিলিটি। এখন আসো 1/1/2010, এখানে আমরা 1/1/2010, 2011, 2012, 2013, 2014, 5 বছর, 2টা 4টা 6টা, অর্থাৎ 2010 সালে যেহেতু একটা কিস্তি পরিশোধ করছে আর হলো লিজ নিই, সেই জন্য 2টা হবে। তাহলে দেখো, আমরা প্রথমে যে কিস্তি অর্থাৎ লিজের আমরা কত পাইছি, লিজ নিচ্ছে কত টাকা দিয়ে, টোটাল 2 লাখ টাকা দিয়ে। তাহলে বিগিনিং ব্যালেন্স হলো 2 লাখ টাকা, লিজ লাইবিলিটি হলো 2 লাখ টাকা। এখানে কোনো অ্যানুয়াল পেমেন্টও নাই, ইন্টারেস্টও নেই, রিডাকশান লিজ অফ লাইবিলিটিও নাই। এরপরে দেখো, আবার একই তারিখে কী করছে, একটা কিস্তি পরিশোধ করছে। তাহলে বিগিনিং ব্যালেন্স 2 লাখ টাকা, একটা কিস্তি পরিশোধ করছে ঠিক একই তারিখে 2010 সালে। তাহলে কত পরিশোধ করছে? 47,963.24। এটার মধ্যে কোনো প্রপার্টি ট্যাক্স নাই, তাহলে এটা। তাহলে এখন আমাদের এই যে কত হবে, 2 লাখ থেকে তুমি একটা কিস্তি পরিশোধ করে দিছো, তাহলে কত হয় এখন? 1,52,036.76 টাকা। এখন দেখো, এটাও গেল। বছরের প্রথমে যেহেতু আমাদের এখানে কোনো সুদ ধার্য হবে না। এখন আসো 1/1/2011 সালে, এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের সুদ ধার্য করতে হবে, আরেকটা কিস্তি পরিশোধ করব, এরপরে সুদ ধার্য করব। তাহলে এটার যে লিজ লাইবিলিটি বা এন্ডিং ব্যালেন্স, এটাই হয়ে যাবে বিগিনিং ব্যালেন্স। তাহলে 1,52,036.76। এরপরে অ্যানুয়াল পেমেন্ট কত? অ্যানুয়াল পেমেন্ট প্রত্যেক বছর সমান হবে, 47,963.24। এরপরে ইন্টারেস্ট ধরো, এখন 1,52,036.76 উপরে ইন্টারেস্ট 10% করলে 15,203.68। এরপরে লিজ অফ রিডাকশান কত? 47,963 থেকে ইন্টারেস্ট এটা বাদ দাও, তাহলে 32,759.56 টাকা আসবে। ওকে, এরপরে এখন এই যে 1,52,036.76 থেকে এটা বাদ দাও, 32,759.63 বাদ দিলে 1,19,277.20 টাকা আসবে।
ঠিক একইভাবে 2011 গেল, 2012 সালও ঠিক একইভাবে। এটা এন্ডিং ব্যালেন্স, এটা তোমার বিগিনিং ব্যালেন্স। এরপরে অ্যানুয়াল পেমেন্ট সবগুলো সমান। এরপরে ইন্টারেস্ট ধরবে আবার এটার উপর, তারপরে আবার এটা থেকে এটা মাইনাস করবা, মাইনাস করলে আবার এটা আসবে। এইভাবে আমরা লাস্ট পর্যন্ত 5 বছর পর্যন্ত দেখো কিস্তি পরিশোধ হয়ে গেছে। কিস্তি আর কোনো দায় নাই, এটা তো লিজ লায়াবিলিটি, আর কোনো দায় নাই, জিরো হয়ে গেছে। ওকে, এভাবে তোমরা লিজ অ্যামোর্টাইজেশন শিডিউলটা তৈরি করবা। না বুঝলে অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ওকে, এখন আসে এখানে আমাদের কিছু কিওয়ার্ড আছে। কে মালিক, কে গ্রহীতা উল্লেখ না থাকলে যেভাবে বলবো। কে মালিক, কে গ্রহীতা উল্লেখ না থাকলে যেভাবে বলবো। মালিক প্রম, প্রমের পরে যার নাম লেখা থাকবে সে মালিক। কোশ্চেনের মধ্যে প্রম লেখা আছে, তুমি মালিক কে, এরপরে গ্রহীতাকে বুঝতেছো না, কে লিজি কে লেজর বুঝতেছো না। এখন মালিক মানে কি লেজর, তাহলে প্রমের পরে যে নাম থাকবে সেটাই হচ্ছে মালিক। কোশ্চেনে প্রমের পরে যার নাম সে মালিক। যেমন ফ্রম আতিক, ফ্রম এক্স, ফ্রম ওয়াই, ফ্রমের পরে যার নাম সেই হচ্ছে মালিক, অর্থাৎ লেজর। গ্রহীতা টু এর পরে যে থাকবে সে গ্রহীতা। যেমন আমরা এই ম্যাথের মধ্যে শিখছিলাম টু ওয়াই কোম্পানি, লিজ টু ওয়াই কোম্পানি, এরকম মেবি ছিল। যাই হোক, টু এর পরে যে থাকবে সে গ্রহীতা, আর টু এর আগে যে থাকবে সে মালিক। তাহলে টু এর পরে যে থাকবে সে কি, লিজি বা গ্রহীতা, আর টু এর আগে যে থাকবে সে মালিক। ওকে, এখন আসো ফেয়ার ভ্যালু অথবা মিনিমাম লিজ পেমেন্ট, একই কথা। এরপরে হচ্ছে কিস্তির পরিমাণ দেওয়া থাকলে সেটাকে পিবিতে কনভার্ট করতে হবে। ওই যে আমরা বললাম কিস্তির পরিমাণ দেওয়া আছে কোশ্চেনে 51,000 এত টাকা, তারপরে আমরা সেটা পিবিতে কনভার্ট করছি সূত্র দিয়ে। এরপরে গ্যারান্টেড লিজের ক্ষেত্রে এই মেথড তো আমাদের আগের মেথড বলতে গেলে এইগুলো আগের মেথড বেশি ইফেক্টিভ হতো লিখলে। অর্থাৎ ওই যে গ্যারান্টেড আনগ্যারান্টেডের যে বিষয়টা আমরা যে বললাম দূরও কী করে রেসিডুয়াল ভ্যালু। রেসিডুয়াল ভ্যালু যদি গ্যারান্টেড বলে তাহলে ক্যালকুলেশন অফ পিবি মিনিমাম লিজ পেমেন্ট, পিবি অফ মিনিমাম অ্যানুয়াল পেমেন্ট, এটার সাথে গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু যোগ হবে। আমরা এই আগের ম্যাথে এগুলো করাইছিলাম যে রেসিডুয়াল ভ্যালু যদি গ্যারান্টেড বললে পিবি এর সাথে লাস্টে যোগ হবে। এই যে প্রেজেন্ট ভ্যালুতে সেটা যোগ, এই দেখো এটা রেট, এই দুইটা আমরা যোগ করে কী পাবো, গ্যারান্টেড যে এটা সেটা পেয়ে যাব। অর্থাৎ গ্যারান্টেড বললে এটা আমাদের দুইটা কাজ করা লাগে। একটা হলো পিবি যখন আমরা বের করব, পিবিএ বা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করে, তখন এটা আমাদের যোগ করতে হবে লাস্টে। আমরা আগের ম্যাথে করেছি, ওইটা তোমরা দেখলে বুঝবা। এরপরে দেখো লিজ ভ্যালু একটা ফিউচার ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু একটা ফিউচার ভ্যালু। আমরা কেন এটা যোগ করি দেখো, রেসিডুয়াল ভ্যালু একটা ফিউচার ভ্যালু। এই রেসিডুয়াল ভ্যালু তো এখন পাওয়া যাবে না, যেহেতু এটা ফিউচার ভ্যালু, এটা কি এখন পাওয়া যাবে না। এটা তো ফিউচারে পাওয়া যাবে। ওকে, ফিউচারে পাওয়া যাবে, তাই আমরা এটা শেষে যোগ করি। যেহেতু ফিউচারে পাওয়া যাবে সেজন্য এটা আমরা শেষে যোগ করি। কীভাবে, প্রেজেন্ট ভ্যালুতে রূপান্তর করে। প্রেজেন্ট ভ্যালুতে কীভাবে, SB ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। এখানে আর এর মানও দেওয়া আছে বা আই এর মানও দেওয়া আছে, n এর মানও দেওয়া আছে। প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে এটা আমরা শেষে যোগ করতেছি, কারণ এটা তো ফিউচার ভ্যালু, আমরা তো ফিউচারে পাবো। সেজন্য এই রেসিডুয়াল ভ্যালুটাকে বর্তমান মূল্যে আমরা রূপান্তর করে পিবির সাথে যোগ করে দিচ্ছি, কারণ এটা তো আমরা ভবিষ্যতে পাবোই নাকি। এরপরে দেখো রেসিডুয়াল ভ্যালু মেয়াদ শেষে পাওয়া যাবে। মেয়াদ শেষে যে কয় টাকায় বিক্রি করব কিংবা অবশিষ্ট থাকে সেটা রেসিডুয়াল ভ্যালু। তাই রেসিডুয়াল ভ্যালুকে প্রেজেন্ট ভ্যালু পিবিতে কনভার্ট করে আমরা সেটা শেষে যোগ করি। এগুলো বেশি দরকার নেই, এগুলো অলরেডি তোমাদেরকে অনেক বোঝানো হয়েছে, গত ক্লাসটা তো বোঝানো হয়েছে, আজকেও বলছে, একটু আগে বললাম। সো রেসিডুয়াল ভ্যালু আমরা শেষে কেন যোগ করি সেটা অলরেডি বোঝানো হয়েছে। গ্যারান্টেড বললে রেসিডুয়াল ভ্যালু আসবে, বললামই তো। আনগ্যারান্টেড বললে রেসিডুয়াল ভ্যালু আসবে না বা কোনো কাজ করবে না। গ্যারান্টেড বললে দুইটাই জিনিস করবে, একটা হলো পিবি নির্ণয় শেষে যোগ করব বর্তমান মূল্যে কনভার্ট করে, দুই হচ্ছে ডেপ্রিসিয়েশন নির্ণয় কস্ট থেকে বিয়োগ করব। এই যে স্যালভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু, গ্যারান্টেড বললে বিয়োগ করব, আনগ্যারান্টেড বললে বিয়োগ করব না, তখন জিরো হবে ডেপ্রিসিয়েশন। IN দেওয়া আছে, মানে গ্যারান্টেড যখন আমরা ওই যে রেসিডুয়াল ভ্যালু লাস্টে যোগ করতেছি পিবিতে কনভার্ট করে, কারণ IN দেওয়া আছে, তখন পিবিতে কনভার্ট করে এই সূত্র দিয়ে আমরা সেটা লাস্টে যোগ করতেছি মানটা, তারপরে টোটাল পিবিএ পাচ্ছে। প্রশ্নে যদি বিগিনিং বলা থাকে তাহলে পিবিএ সূত্রের সাথে 1 প্লাস আই গুণ করে দেব। এই যে বিগিনিং বললে আমরা লাস্টে এটা যোগ করবো, আর বিগিনিং না বললে বা শেষে বললে জাস্ট এই সূত্র। বিগিনিং বললে এটার সাথে লাস্ট এটা গুণ হবে।
এরপরে কিছু না বললে এক্সিকিউটরি কস্ট ইজারাদাতা বহন করবে। কিছু না বলে এক্সিকিউটরি কস্ট নিয়ে কিছু না বললে কে বহন করবে? ইজারাদাতা বহন করবে। ফেয়ার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালু এই দুটোর মধ্যে কমটা কিংবা মূল্য ছোটোটা আমরা অ্যাকসেপ্ট করি কেন? ওই যে আমরা বললাম ফেয়ার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালু এই দুইটার মধ্যে আমরা কমটা বা ছোটোটা বা কমটা কিংবা মূল্য ছোটোটা কেন আমরা অ্যাকসেপ্ট করি? বললাম না ফেয়ার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু দুইটার মধ্যে যেটা ছোটো সেটা অ্যাকসেপ্ট করব। কারণ কি? এটা কেন? কারণ ইজারা মূল্য যত কম হবে ইজারা গ্রহীতার জন্য তত ভালো হবে। তুমি একটা সম্পদ ইজারা নিছো, এখন তুমি চাইবা তত কম দিতে পারো। তুমি একটা মেশিন নিবে, সে চাইবে 3 লাখ, তুমি চাইবে 2.5 লাখ, তুমি চাইবে 2 লাখ, তার মানে তুমি কম দিতে পারলে তোমার কিস্তি কম দেওয়া লাগবে, তোমার টাকা কম দেওয়া লাগতেছে। সেই জন্য কমটা অ্যাকসেপ্ট করা হয়। কারণ ইজারা মূল্য যত কম হবে ইজারা গ্রহীতার জন্য, মানে তোমার জন্য, তুমি ইজারা নিবে, তোমার জন্য তত ভালো। কারণ তখন কিস্তি কম দিতে হবে, তখন তোমার কিস্তি কম লাগবে, তোমার টাকাও কম যাবে, খরচ হবে। বুঝছো? সো এটাই হলো আমাদের মেন কাহিনী। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, এই ম্যাথের মধ্যে একটা মজার ব্যাপার হলো এক্সিকিউটরি কস্ট কিন্তু এই ম্যাথে আমরা কোনো জার্নাল দিইনি। এই ম্যাথে কিন্তু এক্সিকিউটরি কস্টের কোনো জার্নাল দিইনি। কারণ কি? কেন? কারণ বলছে এক্সিকিউটরি কস্ট কে বহন করবে? এক্সিকিউটরি কস্ট কে বহন করবে? কোম্পানি বহন করবে, লিজ কোম্পানি বহন করবে। ইভেন এক্সিকিউটরি কস্টের কোনো টাকাও দেওয়া নেই, লিজ কোম্পানি বা বহন করবে, এক্স কোম্পানি আর কি, লিজর। আর এখানে কোনো টাকা দেওয়া নেই। আর যদি আমরা বললাম যদি কোনো কিছু না বলা থাকে তাহলে কে বহন করবে? লিজর বা লিজ কোম্পানি বহন করবে। ওকে, তো আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছি। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো প্লিজ অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করতে হবে। ধন্যবাদ সবাইকে।